আজকে আমরা আনন্দবাজার পত্রিকার 6 জুলাইয়ের বিশ্লেষণ করব। তো আমাদের বিশ্লেষণের ক্ষেত্রে আজকে আমরা মূলত পেপারের যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস বা যেগুলো জানা প্রয়োজন। তো প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আহ খুন বালিকা অভিযোগ ধর্ষণের, অর্থাৎ এই খবরটাতে খুবই একটা জঘন্যতম ঘটনা পশ্চিমবঙ্গে ঘটে গেছে। দক্ষিণ চব্বিশ পরগনায় কসবাতে একজন বালিকাকে খুন ও ধর্ষণ করা হয়েছে, অভিযোগ ধর্ষণের আর কি। ঠিক আছে, এটা দক্ষিণ চব্বিশ পরগনাতে এই ঘটনাটা ঘটেছে। কসবা বলে একটা জায়গা আছে ওইখানটাতে। তার বাম দিকে আমরা আরেকটা খবর দেখতে পাচ্ছি, প্রয়াত তিজন বাই, অর্থাৎ এই তিজন বাই সম্পর্কে না আলোচনা করলেই নয়। আমরা মহাভারতের যে পাণ্ডবদের যে গান আর গল্প যে শুনি, অনেক সময় কি হয়, মহাভারত আমরা টিভিতে বা সিরিয়ালে দেখি, অনেক সময় আবার কিছুজন যারা থাকে ওই কাহিনীগুলাকে ওরা কখনো গল্প বা গানের দ্বারা পরিবেশন করে, মানে ওই শিল্পী এদেরকে পাণ্ডবনী শিল্পী বলা হতো আর কি। এই তিজন ভাই এই পাণ্ডবনী শিল্পী ছিলেন আর কি। তিজন ভাই পাণ্ডবনী শিল্পী ছিলেন, ঠিক আছে। আর তিজন ভাই ছত্তিশগড়ের পাণ্ডবনী লোক সংস্কৃতি শিল্পী ছিলেন, এবং তিনি খুব বিখ্যাত ছিলেন। কেন বিখ্যাত? আমাদের যে উম আহ, মানে প্রথম যে পুরস্কারগুলো হয়ে থাকে, বেসামরিক পুরস্কারের দ্বিতীয় পর্যায়ের থেকে আরম্ভ করে পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী এবং সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারও কিন্তু পেয়েছিলেন আর কি। তো এই তিজন ভাই আহ 1988 সালে 1988 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। 1988 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। তারপরে 1995 সালে পুরস্কার পেয়েছিলেন, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন 1995 সালে। তারপরে 2003 সালে পেয়েছিলেন হচ্ছে পদ্মবিভূষণ, এবং 2019 সালে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন। তাহলে তিন ধরনের পুরস্কারই তিনি পেয়েছেন। তাহলে এক্ষেত্রে পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে যে তিজন বাই কোন লোক সংস্কৃতির সঙ্গে যুক্ত ছিল। And উত্তরটা হবে পাণ্ডবনী লোক সংস্কৃতির সঙ্গে। বা তিজন ভাইয়ের বাড়ি কোথায় ছিল, ছত্তিশগড়। ঠিক আছে, এখান থেকে এই দুটো প্রশ্ন আসতে পারে। বা তিজন ভাই কিসের সঙ্গে যুক্ত। ঠিক আছে, এবারে অনেক সময় আমরা অবাক হয়ে যাই যে এত এত শিল্পীর নাম আমরা মনে রাখবো কি করে, বিশেষত যখন কোনো শিল্পী মারা যান বা কোনো শিল্পী কোনো পুরস্কার পান, তখনই ওই শিল্পী নিয়ে সাধারণত প্রশ্ন চলে আসে। ঠিক আছে, এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে জম্মু বেস ক্যাম্প থেকে কড়া নিরাপত্তা এতজন ওই অমরনাথ গুহা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিল। ঠিক আছে, তো এটা আমাদের হিন্দু ধর্মের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে, এবং এই অমরনাথ যাওয়ার জন্য আমাদের ভারত সরকারও যথোপযুক্ত ব্যবস্থা নেয়, যাতে মানুষ আহ কোনো সমস্যায় না পড়েন, ঠিকঠাক ভাবে যেতে পারেন এবং ফিরে আসতে পারে আর কি। ঠিক আছে, তার বাম দিয়ে ওজন কমেছে ওয়াংচু, অর্থাৎ ওই সোনম ওয়াংচু। তিনি দিল্লিতে অনশন করেছিলেন। হ্যাঁ, তো ওই অনশন করার জন্য তার ওজন কিছুটা কমেছে আর কি। যেহেতু তিনি ওই আমাদের যে নিট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, সেইটার বিরোধিতা করতে গিয়ে তিনি অনশন করেছিলেন যন্তর মন্তরে, দিল্লির যন্তর মন্তরে। এবং সেখানে ওই ককরোচ জনতা পার্টি, একটা রাজনৈতিক দল বা কিছু সংগঠন তৈরি হয়েছে, তা একসঙ্গে মিলে তারা এই কাজটা ওখানে অনশন করছিলেন তাদের সহযোগিতায়। আর তার একটু নিচে আরেকটা জায়গায় রয়েছে, বিহারের উপনির্বাচনে প্রার্থী প্রশান্ত চর্চা বিরোধী জোটের। অর্থাৎ আহ, বিহারের যে আমাদের যে নীতিন নবীন আছেন, নীতিন নবীন হচ্ছে আমাদের যে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তো উনি রিসেন্টলি রাজ্যসভাতে কিন্তু জায়গা করেছেন, অর্থাৎ রাজ্যসভাতে কিন্তু নির্বাচিত হয়েছেন আর কি। তো যার ফলে এই নীতিন নবীন এর আগে বিহারের কিন্তু এমএলএ ছিলেন আর কি। ঠিক আছে, এবারে এই জন্য নীতিন নবীনকে কোনো একটা জায়গায় যেতে হলে কোনো একটা জায়গায় ইস্তফা দিতে হয়, সেই জন্য তিনি ওই জায়গা থেকে ইস্তফা দিয়েছেন। ঠিক আছে, আর তো যেহেতু ইস্তফা দিলে ওই জায়গাটায় 6 মাসের মধ্যে নির্বাচিত হতে হয়, তাহলে এখানে কিছু প্রশ্ন আমরা বলতে পারি। অনেক সময় পলিটিতে বলা হয়ে থাকে যে কোন একটা জায়গায় কোন একটা ব্যক্তি যদি পদত্যাগ করেন বা অন্য পদে চলে যান, তাহলে সেইখানে কতদিনের মধ্যে যায়, ওটা তখন 6 মাসের মধ্যে ওই জায়গায় নির্বাচনের ঘোষণা করে নির্বাচিত করতে হয়।
এখানে আমরা স্ট্যাটিক্স জিকে হিসেবে আমরা একটা জিনিস জানতে পারি যে বিহারের এখন সিএম আছেন সম্রাট চৌধুরী। বিহারের সিএম আছেন সম্রাট চৌধুরী। আর সৈয়দ আতা হাসনিন, সৈয়দ আতা হাসনিন রাজ্যপাল। সি আর জি মানে হচ্ছে গভর্নর, সৈয়দ আতা হাসনিন, সৈয়দ আতা হাসনিন বিহারের রাজ্যপাল। ঠিক আছে। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে শ্যামাপ্রসাদ মুখার্জির 125 জন্মবার্ষিকী উদযাপন। এখানে নরেন্দ্র মোদী শুভেচ্ছা বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদীকে, আমাদের দেশের প্রধানমন্ত্রী। এবং পশ্চিমবঙ্গে এই জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে আসবেন আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহ। হুম। এছাড়াও এখানে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী, আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী, গজেন্দ্র সিং শেখাওয়াত, কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের শিক্ষণীয় বিষয় বলতে তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সময় মন্ত্রী অমিত শাহ। এখানে আরেকটা জিনিস আমি আলোচনা করি, তাহলে রাজ্যের ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী কে আছেন? রাজ্যের ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, এবং রাজ্যের সমবায় মন্ত্রী আছেন মাননীয় অশোক কীর্তনিয়া মহাশয়। ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন গজেন্দ্র সিং শেখাওয়াত, কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী। আমাদের রাজ্যের ক্ষেত্রে পর্যটন মন্ত্রী আছেন মাননীয় শঙ্কর ঘোষ মহাশয়। ঠিক আছে। তাহলে আমরা যখন পড়ার সময় যখন কোনো মন্ত্রিত্বের নাম জানবো, আমরা সব সময় কম্পারিজন করব যে আমাদের রাজ্যের ক্ষেত্রে কি আছে, কেন্দ্রের কি আছে। এবং কিছু কিছু মন্ত্রণালয় আছে যেগুলোর ক্ষেত্রে রাজ্যের কোনো মন্ত্রিত্ব হয় না, প্রতিরক্ষা বিভাগ, রেল বিভাগ, ওগুলা শুধুমাত্র কেন্দ্রের মন্ত্রী হয়। আমরা এইখানে একটা বিশাল জনসমাবেশ দেখতে পাচ্ছি। এখানে একটা বিশাল জনসমাবেশ হয়েছে। এটা হচ্ছে আমাদের যে ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিয়ের আয়াতুল্লাহ আলী খামেনিয়ের প্রতি শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষরা এখানে ভিড় করেছে। তাহলে এই 28শে ফেব্রুয়ারি 2026 সালে, 28শে ফেব্রুয়ারি 2026 সালে ইসরায়েল ও আমেরিকা যৌথভাবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, প্রাক্তন যে সর্বোচ্চ ধর্মীয় নেতা এই আয়াতুল্লাহ আলী আহ, খামেনিয়েকে হত্যা করেছিলেন আর কি। ঠিক আছে। তো সেই সময় যুদ্ধকালীন পরিস্থিতির জন্য মানুষের মারা যাওয়ার পর যে বিভিন্ন ধর্মের যে বিভিন্ন রকম রীতি রেওয়াজ থেকে সেটা করে হয়ে ওঠা সম্ভব হয়নি। এখন ওটা জুলাই মাসে সম্পন্ন করা হচ্ছে। ভারতকে এখানে ইনভাইট করা হয়েছিল, কিন্তু নরেন্দ্র মোদী উনি যেতে পারেননি। এই জায়গায় উনি প্রতিনিধি দল পাঠিয়েছিলেন। আমাদের যে বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন কিন্তু এইখানে গিয়েছিলেন। ঠিক আছে। তাহলে দেখুন, বিহারের রাজ্যপাল একটা রাজ্যের রাজ্যপাল হয়েও কিন্তু দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে ইরানে গিয়েছিলেন। তো সেক্ষেত্রে এই জায়গায় কিন্তু সৈয়দ আতা হাসনানের নাম বিভিন্ন আপকামিং পরীক্ষায় আসতেই পারে যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল কে, বিহারের রাজ্যপাল এই মুহূর্তে কে আছেন। ঠিক আছে। ডান দিকে আরেকটা গুরুত্বপূর্ণ খবর আছে, যেখানে ওই আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে। তাহলে আমেরিকার স্বাধীনতার এই বছর হয়েছিল 250তম স্বাধীনতা দিবস। 250তম স্বাধীনতা দিবস আমেরিকার স্বাধীনতা দিবস হচ্ছে 4th জুলাই। আমেরিকার স্বাধীনতা দিবস 4 জুলাই। আর আমেরিকা স্বাধীন হয়েছিল 1776 সালে। ওই জন্য এই বছর হচ্ছে 250তম বর্ষ। ঠিক আছে। আমাদের যেটা গুরুত্বপূর্ণ, বিভিন্ন রাজ্য, কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপালের নাম আমাদের মনে রাখা কঠিন হয়, তো আমরা পেপারে বা ফেসবুকে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আমরা কিন্তু এইভাবে মনে রাখতে পারি কি, যে কোনো সোশ্যাল মিডিয়াতে গিয়ে। ঠিক আছে। যেমন এই ছবিটা হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়। এই ছবিটা হচ্ছে আমাদের যে রাজস্থানের যে মুখ্যমন্ত্রী আছেন ভজনলাল শর্মা, এটা হচ্ছে ভজনলাল শর্মার ছবি। ঠিক আছে। এই যে এখানে আমরা একটা খবর দেখতে পাচ্ছি যে রজারের রেকর্ড শেষ আটে নোভাক। অর্থাৎ এই উইম্বলডন ওপেন যে চলছে এই মুহূর্তে, উইম্বলডন ওপেনে নোভাক জোকোভিচ এখনো পর্যন্ত, তাহলে আগে রজার ফেডারার ছিল। রজার ফেডারার 105টা ম্যাচ জিতেছিল এবং 14টা হেরেছিল আর কি। তো সেই রেকর্ডটা ক্রস করলো নোভাক জোকোভিচ এই উইম্বলডনে টুর্নামেন্টে। এখন এর 106টা আর 13টা পরাজিত হয়েছে। ঠিক আছে। এবারে
স্ট্যাটিস্টিক্স হিসেবে বলতে পারি রজার ফেডারারের বাড়ি হচ্ছে সুইজারল্যান্ড, সুইস তারকা সুইস। আর নোভাক জোকোভিচ হচ্ছে সার্বিয়া, নোভাক জোকোভিচ সার্বিয়া। ঠিক আছে, আজকের পেপারে গুরুত্বপূর্ণ তথ্য এগুলাই ছিল। ঠিক আছে, আমাদের প্রত্যেক দিন এই আনন্দবাজার পত্রিকা বিশ্লেষণ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা ফলো করুন।